যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের প্রস্তাবে সায় বিএনপির। তুর্কি উপমন্ত্রীর সঙ্গে বৈঠক। ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে এরদোয়ানের ভূমিকার প্রশংসা জামায়াতের। গুমের মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী ঘনিষ্ঠ 11 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে আন্তর্জাতিক 7 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিদুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক ও সাখাওয়াত। ভোটের লড়াই শেষে 25 পরিচালক পেল বোর্ড। উজানের ঢলে বিপদসীমার উপরে তিস্তার পানি, 4 জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। হুমকিতে শত শত স্থাপনা। ত্রাণ তৎপরতা জোরদার। নির্বাচন নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের প্রতিহত করাই মূল চ্যালেঞ্জ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান জানান অন্যান্য দলের নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনার আয়োজন করে নাগরিক যুব ঐক্য, যেখানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের অনুরোধ করেন। আজকে নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। একই প্রসঙ্গে ব্যর্থদের চিহ্নিত করে 1 সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী 7 দিনের মধ্যে যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, তাদেরকে অনুরোধ করা অব্যাহতি নেবার জন্য। আলোচনায় অংশ নিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের শুভবুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর লম্বা সময়ে পুলিশের ব্যাপারে যত্ন না নেয়ার অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা জাতির ওই চোখ দিয়ে ভবিষ্যৎকে দেখতে চাচ্ছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। ঢাকা সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দলের নেতারা আরও জানান, নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা। বেরিস একেন্সির সঙ্গে বৈঠকে জামায়াত ইসলামী জানান, সংস্কারের সব দল একমত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। পরে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় না জামায়াত। 2 দিনের সফরে ঢাকায় এসেই ব্যস্ত সময় কাটিয়েছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একেন্সি। বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা জানান, যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়েও আগ্রহ জানিয়েছে আঙ্কারা। দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা উপলব্ধ থাকবে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন বেরিস একেন্সি। পরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কারের বিষয়ে সব দল একমত হলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপমন্ত্রীকে জানানো হয়েছে। সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন
একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। জামায়াত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি, এর মধ্য দিয়ে আমরা যাব। বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধি দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে 5টি প্রস্তাব তুলে ধরেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। সার উৎপাদনে গ্যাসের দাম 150 ভাগ বাড়ানোর আবেদন বিতরণ কোম্পানির। প্রতি ঘনমিটার 16 থেকে 40 টাকা করার প্রস্তাব শুনানিতে। কৃষকের ঘাড়ে দামের বোঝা না চাপানোর তাগিদ। ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন হলেন সহসভাপতি। বিস্তারিত জানাতে হোটেল সোনারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুম আলম খান। মাকসুম, বিষয়টা আসলে আগে থেকেই অনুমান করা গিয়েছিল। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, এবং শেষ পর্যন্ত ভোটাভুটি শেষে সেটাই হয়েছে। এর আগে তিনি এর আগে যে 2024 সালের 5 আগস্ট পরবর্তী বিভিন্ন ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা দেখেছি নাজবুল হাসান পাপনের পর ফারুক আহমেদ এবং এরপর আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসানো হয়েছিল। তবে এবার আসলে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েই তিনি হচ্ছে বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছেন, এবং তিনি যেই কথাগুলি বারবার বলে এসেছেন এই কয়েকদিনে তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন, বা এর আগেও যখনই তিনি বলেছেন যে তিনি দীর্ঘমেয়াদে কাজ করার জন্য আগ্রহটা অনুভব করছেন, তখনই তিনি এখানকার ডেভেলপমেন্ট, ডিসেন্ট্রালাইজেশন, গেম ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কথা বলেছেন, এবং সেগুলো নিয়ে সামনে তিনি কাজ করবেন এমনটা আমরা জানতে পেরেছি। গণমাধ্যমের সামনে এখনও নির্বাচিত হওয়ার পর তিনি এসে কথা বলেননি। তিনি ব্রিফিং করলে আমরা আরো বিস্তারিত সেটা শুনতে পারবো। যদিও সহসভাপতির জায়গাটা নিয়ে আসলে কিছু কনফিউশনের জায়গা ছিল, অনেকের নাম সেখানে শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ফারুক আহমেদ, যিনি বিসিবির আরেকজন সাবেক সভাপতি, তিনি এবং এছাড়া সাখাওয়াত হোসেন, তারা দুইজন বিসিবির সহসভাপতি হয়েছেন। এবং আমরা যদি পরিচালকদের আজকে যে বহুল আলোচিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট সেটির কথা বলি, ক্যাটাগরি 1 থেকে বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে, ঢাকা বিভাগ থেকে বা সমস্ত বিভাগ থেকে অনেকেই এখানে নির্বাচিত যারা আছেন তাদের নাম এখানে এসেছে। ক্লাব ক্যাটাগরি সবচেয়ে আলোচিত, যেখান থেকে তামিম ইকবালরা সরে যাওয়ার পর এখানে ক্লাব ক্যাটাগরি থেকে অনেকে আলোচিত ছিলেন, তারা এখানে আসলে 12 জন নির্বাচিত হয়ে এসেছেন। এবং সেখানে কারা এসেছেন মোটামুটি একটা প্যানেল ধরেই এসেছে। এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ কেউ হয়তো মিডিয়ার সামনে এখন ব্রিফিং করবেন, সেটা কে এখন পর্যন্ত এই ব্রিফিং রুমে এসে পৌঁছাননি। হলে হয়তো বা আমরা আমাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি টেলিভিশনে নাও পারি, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করব হচ্ছে দর্শকদেরকে এখানে যিনি ব্রিফ করবেন, হয়তো বা আমিনুল ইসলাম বুলবুল কথা বলবেন। আমিনুল ইসলাম বুলবুল হয়তো কথা বলবেন কিছুক্ষণের মধ্যে। তো দেখা যাক তার কাছ থেকে আসলে আমরা জানার চেষ্টা করব যে তার পরবর্তী পরিকল্পনাগুলো কি। আমরা ডিজিটালে আসলে পুরো এই লাইভটি কন্টিনিউ করার চেষ্টা করব, এবং আমিনুল ইসলাম বুলবুল যে কথা বলছেন সেটি দেখানোর বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম হোটেল সোনারগাঁও থেকে। আওয়ামী লীগের 17 বছরে গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সপ্তাহেই গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, হত্যাযজ্ঞে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। পালিয়ে থেকে বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিখোঁজ স্বজনদের খোঁজে জড়িতদের বিচার দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সোমবার চিফ প্রসিকিউটর জানান, এ সপ্তাহে কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাবেন তারা। জানা গেছে, গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। 4 জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাহবুবুল আলম হানিফ সহ তাজুল ইসলাম জানান, পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না। হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। এদিন শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আর ট্রাইব্যুনাল 2-এ হয় আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে।
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা। দেশ ও দশের মঙ্গল কামনায় ভক্ত অনুরাগীরা সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। উজানের ঢলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। পানির তোড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তা। কুড়িগ্রামে বেড়েছে দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে প্রশাসন। প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্র। 24 পরিচালকের ভোটে আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল। সরাসরি যাচ্ছি সেখানে। 4 মাস কাজ করেছেন। অনেক সময় দেখা যায় যে একটা চাকরি ছেড়ে 3-4 মাস কাজ করা ইজি হয়, বাট আপনার তো এখন 4 বছর কাজ করতে হবে। কতখানি স্যাক্রিফাইস করতে হবে, এবং যেহেতু বোর্ড প্রেসিডেন্ট পদটা অনারারি, এইটা আসলে কতখানি ডিফিকাল্ট? ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারারি, প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারারি ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনো হয়নি। সেই ব্যাপারে এখনো চিন্তা করিনি। এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি, এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, সেই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া। জি, মানে আপনাদের আজকে যে পরিচালনা পর্ষদটা হলো, এটা অনেকটা হয়ে গেছে। আপনারা বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কিছুদিন পর বাংলাদেশ দলটা যেরকম হতো, সিনিয়ররা একটু বেশি কম থাকতো, ইয়াং জেনারেশনের রিপ্রেজেন্টেশনটা বেশি ছিল এখানেও তাই। আপনি ফারুক ভাই, ফাহিম ভাই, মঞ্জু ভাই, এই 4 আর মিঠু ভাই, এই 5 জন বাদ দিলে হচ্ছে যে বাকি সবাই হচ্ছে এই বোর্ডে নতুন, একেবারে হয়তো ক্রিকেটের সঙ্গে ছিলেন। এই যে ইয়াং এবং এক্সপিরিয়েন্সদের যে মিক্সচারটা, মানে ইয়াংদের কোঅপ করাটা চ্যালেঞ্জিং হবে, যেহেতু তারা আগে ক্রিকেট প্রশাসনে ছিলেন। মানে এটা চ্যালেঞ্জ হবে, তবে সবাই যে যার জায়গা থেকে এখানে সকলে তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে কম্পিটেন্সি আছে সেটা নিয়েই এসছে তারা, এবং আমরা সকলেই শিখতে শিখতে এগোবো। এবং সাথে সাথে যে কথা বলতে চাই যে এইখানে হয়তো দেখবেন যে ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন সংস্থার বিভিন্ন এক্সপার্টিজের দরকার হয়, এখানে ফাইন্যান্সের দরকার হয়, এখানে কমার্শিয়ালের দরকার হয়, এখানে মিডিয়ার দরকার হয়, আজকাল ডিজিটাল টেকনোলজি এসছে, ডিজিটাল এক্সপার্ট দরকার হয়, গ্রাউন্ড এক্সপার্ট দরকার হয়। তো আমাদের থেকে হয়তো তারা অনেকে নতুন এই বোর্ডের সাথে কাজ করছে, বাট তাদের এক্সপার্টিজ এই বিভিন্ন সেক্টরে ইনাফ আছে, এবং আমরা একসাথে একটা দল হিসেবে কাজ করলে হয়তো একে অপরের জন্য চেষ্টা করব কাজ করার জন্য, সো দ্যাট উই ক্যান গেট আ বেটার আউটকাম অফ দিস প্রোগ্রামস। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি যখন প্রথম এসে ছিলেন 4 মাসে, এখন 4 মাস থেকে 4 বছর টি-20 খেলতে এসে এখনো তারপর টেস্ট ম্যাচে খেলতে হবে, এই বিষয়টি যখন ভাবেন তখন আপনাকে কিরকম আবেদন আসতে পারে? এটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। হয়তো শর্ট টার্মের জন্য এসেছিলাম, এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল, কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম, যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোকটা আমি ছাড়তে পারিনি, এবং সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি। কিন্তু আমরা দেখেছি যে ইলেকশনের আগে সিরিজ অফ কন্ট্রোভার্সিজ আমরা দেখেছি, বিভিন্ন অভিযোগ অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তারাও কিন্তু বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার, মানে তারা কিন্তু ক্রিকেট থেকে মানে একদম বিলীন হয়ে যাননি। তো এই নির্বাচনের পরে আমরা ভোটার কন্ট্রোভার্সিয়াল, এটার কতটুকু মানে স্যাটিসফাইড আপনি এই নির্বাচনের প্রেসিডেন্ট হয়ে, এবং ক্রিকেটের ওই স্টেক হোল্ডারদের প্রতি আপনার কি বার্তা? প্রথমেই একটা স্টেটমেন্ট দিতে চাই যে আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে, কারা ক্রিকেট বোর্ডে নেই, যে সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে, উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি, নির্বাচন যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে, কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দরকার হলে আমরা তাদের কাছে যাব, এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের সাথে যেন একসাথে এই পথ চলায় সহায়তা করে।
বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রভারণা পূর্ণিমা। রাতে নগরীর নন্দনকাননে ফানুস উড়িয়ে উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রদীপের আলোয় উজ্জ্বল হয় আকাশ। ফানুস উড়িয়ে প্রভারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। নাচে গানে উৎসবে আরও হয়ে ওঠে আরও মুখর। এই ছিল জনপথের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।